গল্প কথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ফকির। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা। ওর বউ, তার নাম নিনি, শেষ রাতে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীরটা ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জনে যাবে না তবে চলবে কিসে? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে। সকালে শাক মাগ সেদ্ধ কর আর ভাত। নুন আছে? একটু আছে অমনি মালাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে জফরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ, বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনোই আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারে 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জনে যাবা না, ও ভালো না। ইচু বললে, নামাজের সময় ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে। কি আছে রে? কিচ্ছু নেই, দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। দুটো কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, বেনবেলা না খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারিনি। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়ে রেল লাইন চলে গিয়েছে। রেল লাইনের পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতন বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকচু লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকচু ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? সনেকপুরের বিলি ধান কাটতি। কত করে জন দেছে? 7 সিকি করে বিঘে। তামাকের আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনাঝোপের ধারে মালসায় আছে। ভাত খেয়েই চলে এলাম, হাফ জিরুতে পারিনি। তামাক না খেলে কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে বলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরের রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এই অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে এমন এক টান,
পায়রা গাছের ফকির সেটান আরও বাড়িয়ে দেন। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ওই ইচু, শেষকালে ফকির হবার নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরের রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনি মজুরিতে অনেক সময় খাটিয়েও নেয়। ওই ইচু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখতো নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে নেয়নি। একবার পাশের বাড়ির মুখুজ্জদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল, বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জদের জমির পাশে ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলের বাড়িতেই ধান। কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধেবেলা তার বাড়িতে হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কি রে ইচু, কি মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাঠাখানেক কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলম। তা বাবু, দেড়া সুদ দিয়ে সে ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু? আমি আকাশ পাতাল হাত রাখছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। ক্ষতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ির সুদ দেব আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে দিলাম। ভুলে করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বেঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছে চেয়ে নে। সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জন্মজোর এখনো কেউ এসে পৌঁছয়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাছে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতন, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কি ধান এটা গো? বেনা ঝুপি। এবার ফসল কেমন? 2.5 বিশ থেকে 3 বিশ পর্তা হতে পারি।
বিঘেই? বিঘেই নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 বিঘ ধান ফলন হলে কি আমরা জন খেতাম গো গত্তা? বাড়ি কোথায় তোমার? সাইলে পাড়া, নাম ইচু মণ্ডল। বেলা 2:30-এর গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জন্মজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছেন। একজন লোক বাঁকে ঝুলিয়ে 8 ক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ি ভাজা। এই সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব। মোর ঘরে নুন নেই। বাজার থেকে নুন না নিয়ে গেলি বাজ কাজ খেতে পাবে না। নুন কনে বাবা? বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখে তো পোকা পড়ে গেল। আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখে ঢেলা বেরোলো। কেরাচিনি তেলের মুখ দেখিনি কত কাল। কুমড়োর ঝালটা বেশ ঘুরেছে। সনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাচিনি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দাঁ কাটা তামাক সাজলে কলকেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ দে ধরো চাচা। ইচু বললে, চাচা তোমার বয়স হলো করি? তা যেবার জোড়া বন্যে হয়েল সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো পেরায়। কেউ বিশেষ বুঝতে পারলে না জোড়া বন্যা কত বছর পূর্বে এবং কোন সালে হয়েছিল। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়। 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের উপর দিয়ে চলে গেল। ঝিঙের ফুল ফুটতে শুরু করেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার যাতে বুনো সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বলে উঠল, ও ইচু, কাল আমার জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে। আমার বাড়ি চলো, তা মুখ খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে, চাচা সর্দারের বাড়ি তামুক খাবা চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্পর্কে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 শিকের কম পারবো নি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, চার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। তা ভেবে চিনতে কথা বলো। 5 শিকে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরে এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিকের কম করলি। আর এক কলকে ধরাও চাচা। হ্যাঁ দে গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতেছিলে?
মাচা শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতে মাচা করে দিয়েলাম। শিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরকারির আগুন দাম। সে আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদক উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি, খেও। যাকগে, 5 শিকেই দিও সর্দার। কারো কাছে পেরকাশ করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জন্মজুরের নেতা, ওর কথায় দরদস্ত ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? ও বেলা শরীরটা খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। তরকারি? কিছু নেই, এই ঝিঙে কটা রেঁধে দি। রাঁধবো কি দিয়ে? তেল কনে? 5 পলা ধার করে এনেলাম আছিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি, আবার ধার করতে ছুটবো? বুড়া। নিমি খিলখিল করে হেসে মুখে আঁচল চাপা দিয়ে বলে, ও মা, ওই কনে যাবো গো? ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না? পারবো পারবো, দি তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদর, কে যায় কে আসে কিছুই বোঝা যায় না। কচু ঝাড়ে কেও ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে উঁচু নিচু উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধ হয়। ভাদ্রের ঘুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা, ও ইচু, ইচু বাড়ি আছো? বছরেত্তি শেখ ডাকছে, ও ইচু, বলি ওঠো, শোনো এদিকে। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে। জাফরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ বললে, এদিকে এসো, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গেছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হচ্ছে ওর। নিমি এ সময়ে কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের 1 হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়াল থেকে রেল লাইনের উপরে উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলার সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণে সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে।
মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা আছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। কিছু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ের দফাদারদের সংবাদ দিতে যাবে লোক এক্ষুনি। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যই গ্রামের লোকে তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়লে। মুই কিছু বলতে পারছি না চাচা। আল্লাহ জানে, মুই মরার মতো ঘুমোতে গেলাম। বৌরি কিছু বললে, ঝগড়া হয়েল? কিছু না চাচা, বউ ঘরে শুয়েল। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে। এই প্রশ্ন করে কেন লোকে? বছরুদ্দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়। চলো এখনই বনগাঁয়ে, ওকে নিয়ে মোক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলে এখনই দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো, মোরা 6-7 জন ওকে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি। পুলিশ গ্রেপ্তার করবার আগে কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্ন স্বরে বলে, কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কণ্ঠে যে দেব? মোর হাতে একটা টাকা আছে, কালকার জনের দরুন, তাতে হবে। হাফিজ বললে, টাকার জন্যে তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি। কি বলো বছরুদ্দি? বছরুদ্দি বললে, তা নিশ্চয়। টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফিজ বললে, রেল লাইনে ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তায় গেলে পুলিশে ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তা রামলাল চাটুর্যের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তার বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিন নামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না। এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিলেন, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে? কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললেন, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে। বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিগ্বেদিন জ্ঞান শূন্য হয়ে পয়সা খরচা করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল তুলে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনের উপরে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বছিরুদ্দি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে বললে, বাবু ভালো না। কিছু অবাক হয়ে বছিরুদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও সে তো কিছু জানে না।
সে নিমির স্বামী সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বছিরুদ্দি বলে যেতে লাগলো, বাবু, এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও কিছু জানে না এসবের কথা, খুনও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকে সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললে, তুমি কি বলো মোড়ল? বছিরুদ্দির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ এবং সংযত হয়ে বললে, আগে বাবু, যা বলছেন অতি ন্যায্য কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই একথা জানে। আপনি সব লোককে জিজ্ঞাসা করো, সবাই একথা বলবে। রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললে, ঘটনা বলো। হাফিজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল। কি হয়েছে না হয়েছে ও কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রীর সঙ্গে ও ভাত খেয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়। না বাবু, গলায় অস্তরের দাগ দেখলে বোঝা যায়, গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজামশন হবে, পুলিশও তাই বলবে। লাশ কে দেখে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালের রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়লাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক, সুরতাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছ, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই, ইচু। ইচু এগিয়ে গিয়ে সালাম করে দাঁড়ালো। তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি, শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞাসা করব। আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করবার জন্য নানা রকম চেষ্টা করবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু, পুলিশই ধরলি রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রা চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বশিরুদ্দি সব শুনে যেন মাটিতে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলার কোর্টের উকিল বাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বলল। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তারবাবুও চাইলেন। এইবার বোধ হয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এই রকমভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বছিরুদ্দি মুখ চাওয়াচাই করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এইরকম, বলে ফেলো বাপু, যা আছে পেটে। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেটে খাই,
আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না, গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পা ছুঁয়ো না। কি কি বলো বাবু? যেখানে মোরে রাখে ঝা করে খেতে নেই, কিন্তু বাবু আপনি এইটা তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যান, 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু বলবার নেই বাবু। রামলাল বাবু সেরস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বছিরত দিয়ে আবার পরস্পর মুখ চাচাই করলে। ঘুঘু মুক্তার রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রামের লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, তার আইনের খাড়া যার মাথার ওপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবু সেই দিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথে অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে, যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়ল ভায়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা, সিঙ্গারা, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে 4টি হোটেলে ভাত খাইয়ে নিলি হতো, পুলিশে ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কি না ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলের ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসলো। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিচ্ছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজে। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শৈলীপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললেন, ইচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল, ইচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোতো। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি না মই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খেদ থাকে না বড়বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুন, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলেই ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিঘরে নেই। দারোগাবাবু বললেন, তুমি কাল রাতে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে চোখে। সনেকপুরের বিলি জন খাটলেম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা, তখনই মই ঘুম ভেঙে উঠি। দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি করেছেন অনেক দিন। কে সাধু কে বদমাশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনে এ সত্য উদয় হলো।
সেই সন্ধ্যায় ইচু নামাজ ছেড়ে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, ও নিমি, ওরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত। যে যা বলে ওসব এসে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, ওরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না। এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়ি কুড়ি, নারকলের মালা, দু একখানা পিতলের ঘটিবাটি সব ফেলে রেখে গিয়েছে। খলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পূর্ণ কুটিরে এক ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনায় সঙ্গে সে একটা খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতন। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির। নমস্কার।